এটা এখানে একটা এই অঞ্চলে একটা মন্দির নির্মাণ করা হবে, তখন এটা প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করেছিলেন। যদিও পাশ্চাত্য জগতে প্রচারে ব্যস্ত থাকার জন্য প্রভুপাদ বাংলাদেশে আসতে পারেননি, কিন্তু উনি কখনো বাংলাদেশের কথা কখনো বলেননি, বরং তিনি তার শিষ্যদেরকে অনুপ্রাণিত করেছিলেন এই বাংলাদেশে প্রচার করার জন্য। তো কিছু কিছু ভক্তরা আসলেন, এসে দেখলেন যে বাংলাদেশে মানুষেরা পারমার্থিকভাবে উন্নত। না, উন্নত কেন? যে একজন ভক্ত এসেছিলেন প্রভুপাদের শিষ্য, ওনার নাম ছিল বায়াসতী দাস। উনি ঢাকা ইউনিভার্সিটিতে প্রচার করতে গিয়েছিলেন। তখন ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক লেকচারার ওনাকে জিজ্ঞাসা করেছে, আপনার কি নাম? উনি বিদেশি আমেরিকান ভক্ত। তারপর আপনার কি নাম? তারপর আমার নাম হচ্ছে বায়াসতী দাস। বলছে ও এই বায়াসতী দাস হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, ওনার একটা নাম আছে বায়াসতী দাস। এটা তো মানে সুখদেব গোস্বামীর একটা নাম। তো উনি খুব আশ্চর্য হলেন যে কি ব্যাপার, এটা তো আমাদের ভক্তরাই জানে না, তাই না? সুখদেব গোস্বামীর একটা নাম আছে বায়াসতী দাস, ভক্তরাই জানে না। উনি এখন প্রফেসর হয়ে উনি জানেন যে এটা হচ্ছে রূপ মানে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর একটা নাম। উনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন এবং উনি যখন ভারতে মায়াপুরে গেলেন, উনি ওনার গুরু কাকুদের বললেন এই বাংলাদেশ খুব উন্নত, এখানে মানুষের খুব সরল, মানুষের হৃদয়ে খুব কৃষ্ণ ভক্তি আছে এবং এখানে খাঁটি দুধ পাওয়া যায়, যেটা ভক্তি জীবনের জন্য খুব অনেক কিছু প্রকাশ করলেন। কিন্তু ওনার গুরুরা তারা দেখলেন কি যে এটা খুব ভালো, কারণ পশ্চিমবঙ্গে মানুষের কমিউনিস্ট শাসনের ফলে মানুষের মনটা অন্যরকম হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। মানে কৃষ্ণ ভাবনার প্রতি তাদের আগ্রহটা তখন খুব কম ছিল। এখনো আমরা এরকম আছে, কিন্তু বাংলাদেশে এখানে মানুষেরা কৃষ্ণ ভাবনার প্রতি সহজভাবে খুব উৎসাহিত এবং এখানে তাদের জীবনটা খুব সরল এবং সেখানে খাঁটি দুধ পাওয়া যায়। সমস্ত পজিটিভ কৃষ্ণ ভাবনা প্রচারের একটা পজিটিভ দেখে তখন এখানে অনেক ভক্তরা আসেন, এসে এরকম করেন। তাহলে এখানে যদি এত সুযোগ প্রচারের জন্য, তাহলে আমরা অন্য কোথাও কেন, পশ্চিমবঙ্গে কেন, আমরা বাংলাদেশে কেন যাচ্ছি না? এভাবে বিভিন্ন ভক্তরা আসেন এবং এর মহিমা প্রচার করেন এখানকার। তখন একজন আমাদের এখানে যিনি এই মন্দিরকে গড়ে তুলেছেন, উনি হচ্ছেন প্রভা বিষ্ণু স্বামী মহারাজ। তো উনি তখন ব্রহ্মচারী ছিলেন। তো উনি একবার প্রভুপাদের কাছে যে বললেন যে প্রভুপাদ, আমি বাংলাদেশে প্রচার করতে চাই, এবং প্রভুপাদ ওনাকে অফিসিয়ালি দায়িত্ব দিলেন, ঠিক আছে তুমি যাও বাংলাদেশে প্রচার। প্রভুপাদের কৃপা আশীর্বাদ নিয়ে উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে প্রচারে উনি মুখ্য ভূমিকা পালন করেন এবং সারা দেশে বিভিন্ন মঠ মন্দির নির্মাণ বা প্রচার বিস্তার করার জন্য উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি একবার যখন চট্টগ্রামে ছিলাম, তখন একটা আমাদের ন্যাশনাল মিটিং ছিল। তো ওখানে গুরু মহারাজ ছিলেন। তো যখন প্রবেশ মহারাজ সেখানে আসেন, তখন গুরু মহারাজ সবাইকে পরিচয় করে দেন, এই হচ্ছে বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এবং উনি হচ্ছে বাংলাদেশ প্রচারের মেইন ফেস, প্রধান ব্যক্তি। এভাবে সব ভক্তদের কাছে গুরু মহারাজ ওনার মহিমা বলেছিলেন। যাই হোক, মানে প্রবেশ মহারাজ সারা বাংলাদেশে এবং এই মন্দির নির্মাণে অনেক ওনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যাই হোক, আমাদের প্রধান বিষয় হচ্ছে যে সেইভাবে বিভিন্ন প্রক্রিয়া থেকে এই মন্দির নির্মাণ হয় এবং সারা পৃথিবী জুড়ে এই মন্দির নির্মাণের জন্য অনেক অনেক ভক্তরা অনেক অবদান রেখেছেন। তখন
আমাদের আরেকজন কাকুগুরু আছে মহাবিষ্ণু স্বামী মহারাজ, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য, অর্থ সংগ্রহ করার জন্য। তো সারা পৃথিবী জুড়ে অনেক সহযোগিতা করা হয় এবং এত সহযোগিতা ছিল যে এই সেই অর্থ দিয়ে নেপালেও একটা মন্দির নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, এত সহযোগিতা এই মন্দির তো হলো, নেপালেও একটা মন্দির হয়ে গেল। তা এরকম হয়েছিল। তো প্রভুপাদ ওনার শিষ্যবর্গদের বলেছিলেন যে দেখো, বাংলাদেশ এবং নেপাল হচ্ছে গরিব দেশ, এখানে মানুষের অর্থ কম, তো তোমরা সবসময় এখানে আর্থিকভাবে সহায়তা করবে। এভাবে আমরা দেখি যে আমাদের গুরু মহারাজ যখন বাংলাদেশে আসেন তখন এখানে যে সমস্ত প্রণামী দেওয়া হয়, উনি কোনো প্রণামী নিয়ে যান, সব প্রণামী বাংলাদেশ প্রচার বা উন্নয়নের জন্য উনি প্রদান করেন এবং আরো ইয়ে করেন। এইভাবে আমাদের গুরু মহারাজ বা প্রবেশ মহারাজ সম্মিলিতভাবে অন্যান্য ভক্তরা এই মন্দির নির্মাণ করেন। তো এটা হচ্ছে রূপ গোস্বামী সনাতন গোস্বামী স্মৃতি বিজড়িত স্থান। আমরা যে ভজন করছি, হ্যাঁ, যে এই ভজনকে কি বলা হয়? এই ভজনকে বলা হয় রূপানুগ ভজন। রূপানুগ ভজন। তা মহাপ্রভু যারা পার্শ্বদ ছিলেন তাদের মধ্যে রূপ গোস্বামী ছিলেন মুখ্য, প্রধান ছিলেন। হ্যাঁ, এবং ওনার এত পাণ্ডিত্য ছিল, তা সেই জন্য এই যে সারা জগতে আজকে কৃষ্ণ প্রচার হচ্ছে, ওর মুখ্য যিনি পরিচালক মহাপ্রভু যাকে নিয়ম করেছিলেন তিনি হচ্ছেন রূপ গোস্বামী। হ্যাঁ, রূপ গোস্বামী। তো এই জন্য আমরা যে ভজন প্রণালী আমাদের আছে, যেভাবে আমরা ভজন করি, সেটাকে বলা হয় রূপানুগ ভজন। মানে রূপ গোস্বামী হচ্ছে এই ভজন প্রণালীর প্রধান হিসেবে মহাপ্রভু নিয়ম করেছিলেন। তা সেজন্য ওনার যে স্মৃতি বিজড়িত স্থান, সেটা খুবই মাহাত্ম্যপূর্ণ। তা আমরা ওনাদের কাছে প্রার্থনা করব যেন আমরা এইভাবে ওনাদের কৃপা আশীর্বাদ দিয়ে ওনাদের আনুগত্যে আমরা কৃষ্ণ ভজন করতে পারি। তা আপনারা জানেন যে ওনারা 3 ভাই ছিলেন। হ্যাঁ, 3 ভাই, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর ওনার আরেক অনুপম। হ্যাঁ, অনুপম। উনি ওনার ভাই একজন দেখে রাখেন, ওনার তার অনুপমের পুত্র ছিলেন শ্রীজীব গোস্বামী। হ্যাঁ, শ্রীজীব গোস্বামী। তাহলে আমরা যে দেখি মহাপ্রভু যারা পার্শ্বদ, তাদের মধ্যে 6 জনকে প্রধান বলা হয়: শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 উপসর্গ করি চরণবন্ধন, যা হইতে বিঘ্ন নাশ, অবিষ্ট পূরণ। তো এই 6 গোস্বামীর মধ্যে এই একই পরিবারের 3 জন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং জিৎ গোস্বামী। হ্যাঁ, সেজন্য এটা সারা পৃথিবীর কাছে এই মন্দির খুবই মাহাত্ম্যপূর্ণ। কারণ এটা হচ্ছে গুরু গোস্বামী, সনাতন গোস্বামী তাদের স্মৃতি বিজড়িত স্থান। এভাবে আমরা আমাদের কাছে প্রার্থনা করব যে ওনারা যেন আমাদেরকে কৃপা আশীর্বাদ করেন। ওনাদের কৃপায় আমরা পারমার্থিকভাবে উন্নত হতে পারবো। তো মহাজনা কি বলেছেন যে রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, তবে আমি বুঝাবো সে যুগল কীর্তি। তাই না? রাধা কৃষ্ণের যে প্রেম মহিমা, তাহলে যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ওনারা যখন আমাদের কৃপা করবেন, হ্যাঁ, তখন আমরা সেটা বুঝতে পারবো। তাই না? আমাদের কৃপা ছাড়া বোঝা যাবে না। তাই সেজন্য আমাদের যে এই পারমার্থিক বিষয়ে আমাদের যে কৃপা আশীর্বাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে ওনারা মহাপ্রভু
ওনাদেরকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, সেখানে ওনারা অনেক দুঃখ তীর্থ উদ্ধার করেছিলেন। এবং আজকে যে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, তাদের যে ভিত্তি সেটা হচ্ছে এনাদের বিভিন্ন গ্রন্থাবলী। এবং আজকে যে সারা পৃথিবীতে কৃষ্ণ প্রচার হচ্ছে,